হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব লিজেন্ড অব দ্য ব্লু সি কোরিয়ান ড্রামাটির 20 নম্বর পর্ব, অর্থাৎ শেষ পর্ব। এর প্রথম 19টি পর্ব ইতোমধ্যেই আমি এক্সপ্লেন করেছি। সেই ভিডিওগুলো আপনারা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফার আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম জুনজেকে বাঁচাতে গিয়ে জলপরি গুরুতরভাবে আহত হয় এবং সে প্রাণে বেঁচে যায়, কিন্তু তার পুরোপুরি সুস্থ হতে তাকে সমুদ্রে ফিরে যেতে হবে বলে সে জানায়। তার যাওয়ার আরো একটি কারণ হলো তার জন্য জুনজের আর কোনো বিপদ হোক এটা সে চায় না, তাই সে যাওয়ার আগে জুনজের স্মৃতি থেকে তার অস্তিত্ব মুছে দেয়। এরপর সে নামদো, তেইও এবং জুনজের মায়ের কাছে গিয়ে বলে, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, আপনাদের কাছে বিদায় নিতে এলাম। এই বলে সে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে সবার স্মৃতি থেকে তার অস্তিত্ব মুছে দেয়। তারপর সে যায় চাষিয়াদের বাড়িতে, তাদের সাথেও সে একই কাজ করে। তারপর সে দেখা করে ইউনার সাথে। ইউনাকে বিদায় জানিয়ে সে তার স্মৃতি মুছতে গেলে দেখা যায় তার সবই মনে আছে। জলপরি তখন অবাক হয়ে যায়। ইউনা তাকে বলে সে নাকি প্রায়ই একটি স্বপ্ন দেখে, যেখানে আমরা দেখি অতীতে ইউনার বাবা ছিল একজন জেলে আর মা ছিল জলপরি। সেজন্যই সে তার মায়ের শক্তিগুলো পেয়েছিল। সে জলপরীদের কথা বুঝতে পারত, তাই বর্তমানে সে শিমসং এর মনের কথা শুনতে পারে। তো জলপরীর কষ্ট হওয়া সত্ত্বেও সে সমুদ্রে ফিরে যায়। যাওয়ার আগে সে মনে মনে বলে, আমি চাই স্মৃতিগুলো শুধু আমার মাঝেই থাকুক, হয়তো কোনোদিন আবার ফিরে আসবো ডাঙায়। এসব মনে করে সে চলে যায়। তো যাই হোক, এরপর আমাদের 3 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে জুনজে, তেইও, নামদো এবং জুনজের মা একটা হ্যাপি ফ্যামিলির মতন সুন্দর জীবন কাটাচ্ছে। তাদের ডাইনিং টেবিলে জুনজে একটি চেয়ার সবসময় ফাঁকা রাখে। এটা সে কেন করে সে নিজেও জানে না। তো জুনজে কিন্তু এই 3 বছরে ল কলেজে পড়াশোনা করে বর্তমানে সে একজন প্রসিকিউটর, আর নামদো বর্তমানে একটি সমাজসেবামূলক সংগঠন তৈরি করে তাতে কাজ করছে। তো জুনজে, নামদো, তেইও এবং হং মিলে একদিন বাড়িতে ছোটখাটো একটা ড্রিঙ্কস পার্টি করে। সেখানে মাতাল অবস্থায় জুনজে খুব কাঁদতে থাকে আর বলে, কাউকে আমি খুব মিস করছি। মানে জলপরি তার স্মৃতি মুছে দিলেও মন থেকে সে তাকে সম্পূর্ণ ভুলতে পারেনি। এদিকে জলপরীকেও দেখা যায় সে সমুদ্রের নিচে জুনজের কথা ভেবে কাঁদছিল। তো এরপর আমরা দেখি শেষমেশ জলপরি জুনজের টানে 3 বছর পরে হলেও আবার ডাঙায় উঠে আসে। তারপর সে মুক্তা বিক্রি করে নতুন ড্রেস কেনে। এরপর সে দেখে একটি মেয়ে খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে মাছের দিকে তাকিয়ে আছে। ফলে সে বুঝে যায় মেয়েটিও তার মতনই জলপরি, তাই তাকে নিয়ে গিয়ে সে খাবার খাওয়ায় আর জানতে চায় এখানে সে কেন এসেছে। মেয়েটি বলে সে একটি মানুষ ছেলের জন্য এখানে এসেছে, মানে এর কাহিনীও তার নিজের কাহিনীর মতো। সে তাকে সাবধান করে যে ডাঙায় উঠে আসলে আমাদের হাত শক্ত হয়ে যায়, তুমি কি জানো না? তবে তোমার সেই ছেলের ভালোবাসা যদি তুমি পাও তাহলে তোমার হাত ঠিক থাকবে। এরপর সে নিজের কাহিনী তাকে বলে। তারপর মেয়েটিকে বিদায় জানিয়ে সে চলে আসে জুনজের বাড়ির সামনে। বাড়ির কলিং বেল বাজালে নামদো দরজা খোলে। এখানে সে তো জলপরীকে চিনতে পারে না, তবে জলপরীর মুখে জুনজের নাম শুনে সে ধারণা করে এই মেয়ে জুনজের কোনো ইএক্স হবে হয়তো। তাই সে বলে, জুনজের আশা বাদ দাও, এখন পাগলের মতন হয়ে গেছে। প্রতিদিন কোনো কারণ ছাড়াই ও সমুদ্র তীরে যায়। সেখানে তখন জুনজের মা এসে জলপরীকে গেস্ট হিসাবে ভিতরে নিয়ে যায়। ভিতরে এসে জলপরীর ব্যবহারে তারা ভাবতে থাকে, এই মেয়ে বাড়ির কোথায় কি আছে এটা চেনে কিভাবে। নামদো ভাবে জুনজে হয়তো গোপনে প্রায়ই এই মেয়েকে বাড়িতে এনে রাত কাটায়। তাই সে জুনজেকে ফোন করে জলপরীর বর্ণনা দিয়ে তাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে। একটু পর সেই বাড়িতে চাষিয়া আসে। সে নাকি কাকে যেন প্রপোজ করবে। জলপরি ভাবে সে হয়তো জুনজেকে প্রপোজ করবে, কিন্তু চাষিয়া জানায় জুনজে না, এই বাড়িরই আরেকটা ছেলেকে সে প্রপোজ করবে। ছেলেটাকে সেটা হয়তো আপনারা আন্দাজ করতে পেরেছেন। তো যাই হোক, এরপর বাড়িতে জুনজে আসে। জলপরীকে দেখে সে চিনতে না পারলেও অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং জানতে চায় কে আপনি। জলপরি মুখে থাকে তেমন কিছুই বলে না, তবে মনে মনে বলে, আমি তোমার সেই জলপরি জুনজে, আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি, তাই তোমার কাছে ফিরে এসেছি। এখানে তার এই কথা শুনে আমরা বুঝতে পারি সে তাহলে সত্যি সুস্থ হতেই সমুদ্রে ফিরে গেছিল। তো জুনজে তার মনের এসব কথা শুনতে পায় কিনা সেটা আপাতত বোঝা যায় না। এখানে জলপরি মুখ ফুটে তাকে কিছুই বলে না। সে বলে, এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই আপনার সাথে দেখা করে গেলাম, আপনি আমাকে চিনবেন না। জুনজের পর তার কাজ আছে বলে বাড়ি থেকে চলে যায়। জলপরি তখন তাড়াতাড়ি বাড়ির বাইরে চলে আসে, কিন্তু ততক্ষণে জুনজে চলে গেছিল। জলপরি তখন জুনজের সাথে কাটানো আগেকার স্মৃতিগুলো মনে করে আর ভাবে, হয়তো আমার ফিরে আসা উচিত হয়নি, আমাকে ছাড়া জুনজে বেশ ভালোই আছে। এইসব ভেবে সে মন খারাপ করে বসে পড়ে। সেখানে তখন তুষারপাত হচ্ছিল। তখন দেখা যায় জুনজে একটি ছাতা নিয়ে সেখানে এসে জলপরির কাছে দাঁড়ায়।
ঠিক যেমনটা সে তাকে শপিং মলে ফেলে আসার পর আবার তার কাছে ফিরে এসেছিল। তো জুনজে তাকে বলে, আমাকে ছেড়ে আবার কোথায় চলে যাবে? এবার গেলে আমাকে শেষ করে তারপরে যেও। এখানে আপনাদের মতন আমি নিজেও খুব অবাক হয়েছিলাম যে স্মৃতি মোছার পরও জুনজে সবকিছু কিভাবে মনে আছে। এর উত্তর জুনজে নিজেই দেয়। সে বলে, তুমি আমার স্মৃতি মুছে দিয়েছো, কিন্তু আমি তোমাকে রেখেছি আমার হৃদয়ে। হৃদয় থেকেই তুমিটাকে কিভাবে মুছবে? এছাড়াও আমরা দেখি তার খুব ভয় হতো যে কোনোদিন হয়তো জলপরীকে সে হারিয়ে ফেলতে পারে, বা স্পেনের মতন সে আবার তার স্মৃতি মুছে দিতে পারে। তাই তার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা জুনজে একটি ডায়েরিতে লিখে রাখত। সেজন্য জলপরী যখন তার স্মৃতি মুছে দিল, তারপর সে ডায়েরির লেখাগুলো দেখে জলপরীকে মনে রেখেছে। এছাড়াও জলপরী যেই সমুদ্রে এসেছিল সেই লোকেশন সে খুঁজে বের করে। তার বিশ্বাস ছিল জলপরী তার কাছে অবশ্যই একদিন না একদিন ফিরে আসবে, তাই তাকে নিয়ে থাকার জন্য সেই সমুদ্র তীরে একটি বাড়ি এসে কিনে রেখেছে। জলপরী তার সব শুনে বলে, কেন এত কষ্ট করেছো? আমি যদি আর ফিরে না আসতাম? জুনজে বলে, তাহলে তোমার স্মৃতি বুকে নিয়েই সারা জীবন কাটিয়ে দিতাম। এই বলে দীর্ঘ 3 বছর পর তারা আবার একে অপরকে জড়িয়ে ধরে। এরপর তাদের বেশ কিছু রোমান্টিক মোমেন্ট আমরা দেখতে পাই। তো জুনজে লয়ার হিসেবে তার চাকরির পোস্টিং সেই সমুদ্র তীরে নেয়। এরপর জলপরীকে নিয়ে সে সেখানে কেনা সেই বাড়িতে থাকতে শুরু করে। বেশ কিছুদিন পর আমরা জলপরীকে প্রেগনেন্ট অবস্থায় জুনজের সাথে হাঁটতে দেখি। এখানে তাদের পরিণতি অতীতের মতন বেদনাদায়ক না হয়ে দুজনের সুখের সংসার আমরা দেখতে পাই। আর এরই মাধ্যমে পুরো ড্রামাটির সুন্দর একটা হ্যাপি এন্ডিং হয়। তো গাইস, পার্সোনালি আমার কাছে কিন্তু এই ড্রামাটি বেশ ভালো লেগেছে। অতীত এবং বর্তমানের কাহিনী মিশ্রণ, মানুষ ও জলপরীর প্রেম কাহিনী, তাদের রাগ, অভিমান, ভালোবাসা, সাথে স্মৃতি মুছে দেওয়ার মতন কাহিনী, সব মিলিয়ে ড্রামাটি এক কথায় অসাধারণ ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। যদি কোনো পর্ব খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করলেই সব পর্বগুলো সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবেন। আর পরবর্তী কোন ড্রামার এক্সপ্লেন ভিডিও আপনারা দেখতে চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো অসাম মুভি বা ড্রামার কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।